আচ্ছা, স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে। ওকে, তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে এইটা, সেমিস্টার 3। ওকে, সেমিস্টার 3 তে যে দুটো সাবজেক্ট রয়েছে তোমাদের, একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন আর একটা হচ্ছে প্রোগ্রামিং ইউজিং পাইথন। তো কম্পিউটার অর্গানাইজেশন হচ্ছে থিওরি একটা পেপার, আর পাইথন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন তোমরা সি শিখেছো, এই পাইথনটা এখন খুব চলছে। হুম, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের জন্য পাইথন খুব ফেমাস, ইমেজ প্রসেসিং থেকে আরম্ভ করে ডেটা অ্যানালিসিস। তো এই সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট, এক তো পাইথনের জন্য, আর দু নম্বর হচ্ছে থিওরি, যেটা কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটারের মধ্যে কি কি ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলোর পুরো কত ধরনের হয়, কিভাবে কাজ করে, কিভাবে ডিভাইসগুলো নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, সেই কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটারের মধ্যে যে যত ধরনের মেমোরি রয়েছে, কার কি কাজ, সবকিছু এই সেমিস্টারের মধ্যে হবে। তো কম্পিউটার অর্গানাইজেশনের যে থিওরি পেপার রয়েছে সেটা আমি শুরু করছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা দেখছি যদি ক্লাস কলেজে হয় তো খুব ভালো, নাহলে এখান থেকেই আমি পাইথনের কোর্সটাও করাবো। হ্যাঁ, তো এখানে যে রয়েছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, এই সিলেবাসে রয়েছে 15 আওয়ারের ঘন্টার ক্লাস রয়েছে, যেখানে এইটা রয়েছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। তো এই চ্যাপ্টারগুলো রয়েছে এখানে। সিপিইউ অর্গানাইজেশন রয়েছে, এএলইউ রয়েছে, কন্ট্রোল ইউনিট রয়েছে, মানে যেগুলো দিয়ে বেসিক্যালি কম্পিউটার তৈরি হয়। আর এখানে সিস্টেম বাস রয়েছে, যেগুলো দিয়ে কম্পিউটারের ভেতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে যে কানেক্টেড হয়। এখানে দুটো কম্পিউটারের স্ট্রাকচার রয়েছে, আইএস কম্পিউটার আর ভন নিউম্যান কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটারের ভেতরে কিভাবে ডেটা স্টোর থাকে সেইগুলো এখানে বলা, এখানে শিখবে। ওকে, মেশিন সাইকেল, এখানে কম্পিউটার যে ইনস্ট্রাকশন গুলো, এক একটা ইনস্ট্রাকশন রান হচ্ছে, সেটা কিভাবে বিভিন্ন মেশিন সাইকেলের মধ্যে দিয়ে রানটা হচ্ছে সেইগুলো শিখবে। কম্পিউটার ভেতরে বিভিন্ন ধরনের রেজিস্টার রয়েছে, সেই সিপিইউ রেজিস্টার থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, এইগুলো শিখবে এখানে। কম্পিউটারের মধ্যে রেজিস্টার মানে এক ধরনের ফাস্টার মেমোরি ইউনিট রয়েছে, যেটা সিপিইউর মধ্যেই থাকে। আর দু ধরনের প্রসেসর, যেটা সিক্স আর রিস্ক বলি, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এই দু ধরনের প্রসেসর সম্পর্কে পড়বে। হ্যাঁ, এবং পার্থক্য এদের পড়বে। তো এইটা নিয়েই 15 ঘন্টার ক্লাস রয়েছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমি এখানে ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু জিনিস রেখেছি, যেটা তোমাদের এই সাবজেক্টটা বুঝতে সুবিধে করবে আর কি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। তো এখানে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে, তোমাদের সিলেবাসে রয়েছে কম্পিউটার অর্গানাইজেশন। তো কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার আর্কিটেকচার, এইগুলো সম্পর্কে ভালো নলেজ দরকার। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। এটা কি? কম্পিউটার অর্গানাইজেশন বলতে কি বোঝায়? তো কম্পিউটার অর্গানাইজেশন হচ্ছে কি না, ইজ কনসার্নড উইথ দ্য ওয়ে দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস অপারেট। মানে কম্পিউটারের ভেতরে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট রয়েছে, সেটা মেমোরি হতে পারে, সেটা প্রসেসর হতে পারে, যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে। সেই যে ডিভাইসগুলো কিভাবে অপারেট করে, দ্য ওয়ে দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট অপারেট, ওকে, কিভাবে সেই কম্পোনেন্টগুলো কাজ করে, অ্যান্ড দ্য ওয়ে দে আর কানেক্টেড, তারা কার সঙ্গে কার কানেকশন থাকবে। ওকে, যেটা কি করবে না, একটা কম্পিউটার সিস্টেম ফর্ম করবে, একটা কম্পিউটার সিস্টেম তৈরি করবে। তো সেটাকে আমরা কম্পিউটার অর্গানাইজেশন বলছি। আর একবার বলি, কম্পিউটার ভেতরে যত ডিভাইস রয়েছে, অনেকগুলো ডিভাইস নিয়েই তো কম্পিউটার সিস্টেম তৈরি হয়। যে কোনো সিস্টেম, যদি আমি যে কোনো সিস্টেম, সে কম্পিউটার সিস্টেমই হোক আর যে কোনো সিস্টেমের কথাই বলি, সেখানে অনেকগুলো কম্পোনেন্ট যুক্ত থাকে। সেই কম্পোনেন্টগুলো এমনভাবে যুক্ত থাকে যে একটা কম্পিউটারের মতো কাজ করবে। তো সেই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে তারা কানেক্টেড থাকবে একে অপরের সঙ্গে, যাতে কম্পিউটার সিস্টেম তৈরি হবে, সেইটাকে আমরা কম্পিউটার অর্গানাইজেশন বলছি। যেমন ধরো প্রসেসরের সঙ্গে র্যামের কানেকশন রয়েছে।
প্রসেসরের সঙ্গে হার্ড ডিস্কের কানেকশন নেই। তো হার্ড ডিস্ক যে কম্পোনেন্ট তার সঙ্গে প্রসেসরের কানেকশন নেই, আবার প্রসেসরের সঙ্গে র্যামের কানেকশন রয়েছে। তো এগুলো কেন? তো দ্য ওয়ে দে আর কানেক্টেড, কিভাবে তারা কানেক্টেড হবে যাতে কোনো একটা কাজ করতে পারবে, একটা কম্পিউটার সিস্টেম যে কাজটা করে সেটাকে আমরা কম্পিউটার অর্গানাইজেশন বলছি। আর কম্পিউটার আর্কিটেকচারটা কি না, কম্পিউটার আর্কিটেকচার ইজ কনসার্নড উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য কম্পিউটার। স্ট্রাকচারটা কি হবে কম্পিউটারের, কোন জায়গায় কত মেমোরি থাকবে, কোন জায়গায় কত প্রসেসর থাকবে, ওকে, তার যে বাসগুলো রয়েছে, যে কানেকশনগুলো রয়েছে সেটা কত বিটের হতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার বলছে, দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পিউটার। আর স্ট্রাকচারের উপরেই ডিপেন্ড করে বিহেভিয়ারটা কি হবে। যদি আমি র্যাম একটু বেশি লাগাই তাহলে বিহেভিয়ারটা একটু ফাস্ট হবে, বা প্রসেসর যদি আমি ফাস্ট ফ্রিকোয়েন্সি লাগাই তাহলে কিন্তু কম্পিউটার ফাস্ট হবে। ওকে, তো স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ এ কম্পিউটার, যেটাকে আমরা বলছি কম্পিউটার আর্কিটেকচার। তো স্ট্রাকচারটাকে আমরা বলছি কম্পিউটার আর্কিটেকচার, আর স্ট্রাকচারের উপরেই কম্পিউটারের বিহেভিয়ারটা হয়। ওকে, ইট ইনক্লুডস দ্য ইনফরমেশন ফরম্যাট অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন সেট অ্যান্ড দ্য টেকনিক ফর অ্যাড্রেসিং মেমোরি। কিভাবে ডেটাগুলো মেমোরি থেকে, হার্ড ডিস্ক থেকে বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে কম্পিউটারের মধ্যে আসবে, এবং যে ডেটাগুলো থাকবে তার ফরম্যাটটা কি হবে, কত ধরনের ইনস্ট্রাকশন ইউজ হবে, ইনস্ট্রাকশনগুলো ছোট না বড় হবে, সেইগুলো সবই কিন্তু এই কম্পিউটার আর্কিটেকচারেরই পার্ট। ওকে, তো এই হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার। 3 নম্বর যেটা বলছে যে হোয়াট ইজ বাস। তো বাস মানে হচ্ছে কি না, বাস মানে আমরা যেটা জানি সেই রোডে চলে সেইটা নয়। এখানের কম্পিউটারের বাস মানে হচ্ছে তার, সেট অফ ওয়্যারস, যেই তারগুলো দিয়ে বিভিন্ন কম্পোনেন্টগুলো কানেক্টেড হয়। তো হোয়াট ইজ বাস না, এ বাস ইজ এ সেট অফ প্যারালাল ওয়্যারস, একই সঙ্গে একগুচ্ছ প্যারালাল ওয়্যারস অর লাইন্স যেগুলোকে বলছি, দ্যাট লিঙ্কস ভেরিয়াস পার্ট অফ দ্য কম্পিউটার কম্পোনেন্টস। কম্পিউটারের মধ্যে যে কম্পোনেন্টগুলো রয়েছে, ব্র্যাকেটে লেখা রয়েছে সিপিইউ, মেমোরি, আইও ডিভাইস, এইগুলোর মধ্যে যে কানেকশন তৈরি করে, যে লিঙ্ক তৈরি করে, যে প্যারালাল ওয়্যারস, সেইগুলোকে আমরা বাস বলছি। অন দ্য মেইন সার্কিট বোর্ডের মধ্যে, ওকে, ইট ইজ ইউজ টু ট্রান্সফার বাইনারি ইনফরমেশন ফ্রম ওয়ান ইউনিট টু অ্যানাদার ইউনিট। একটা কম্পোনেন্ট থেকে আর একটা কম্পোনেন্টে যখন ডেটা যাবে, সেই ডেটাটা কিসে ডেটা ট্রান্সফার হয়, সেটা বাইনারিতে 1010তে ডেটা ট্রান্সফার হবে। ওকে, তো এই বাস ইউজ করা হয় ডেটাকে একটা কম্পোনেন্ট থেকে আর একটা কম্পোনেন্টে ট্রান্সফার করার জন্য। ক ধরনের বাস রয়েছে? এরকম 3 ধরনের বাস রয়েছে। একটাকে বলা হচ্ছে ডেটা বাস, 2 নম্বর বলা হচ্ছে অ্যাড্রেস বাস, 3 নম্বর হচ্ছে কন্ট্রোল বাস। ডেটা বাস কি না, ডেটা ট্রান্সফার করার জন্য। ওকে, এটা কি না, দ্য সেট অফ সিগন্যাল ওয়্যারস আর বলতে পারি প্যারালাল ওয়্যারস থ্রু হুইচ, কি ডেটা ট্রান্সফার হবে না, ডেটা উইল বি ট্রান্সফার্ড, থ্রু হুইচ ডেটা উইল বি ট্রান্সফার্ড। যেমন এক্সাম্পল বলছি যে সিপিইউ থেকে মেমোরি ডিভাইস, আইও ডিভাইস থেকে রেস্ট অফ দ্য ইউনিটস। ওকে, তো ডেটা ট্রান্সফার হবে। যেমন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, যেমন কিবোর্ড, ইনপুট ডিভাইস হচ্ছে ধরো কিবোর্ড, তো কিবোর্ড থেকে ডেটা কোথায় যাচ্ছে না সিপিইউতে যাচ্ছে। তো এটা ডেটাটা ট্রান্সফার হচ্ছে কি দিয়ে না, ডেটা বাস দিয়ে। আবার কম্পিউটারের সিপিইউ থেকে ধরো প্রিন্টারে যখন ডেটা প্রিন্ট হবে, ওকে, তো সিপিইউ থেকে আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার হবে। বা ধরো সিপিইউর মধ্যে কোনো একটা ক্যালকুলেশন হবে, 5 আর 6 যোগ হবে, 5 আর 6টা মেমোরিতে রয়েছে, তো মেমোরি থেকে সিপিইউতে 5 আর 6 যাবে, তবে তো যোগটা হতে পারবে। সিপিইউ তো ক্যালকুলেট করে, মেমোরিতে ক্যালকুলেশন করতে পারে না। তো 5 আর 6 সিপিইউতে যাবে। তো ডেটা ট্রান্সফার করার জন্য কি লাগবে না, সেট অফ ওয়্যার লাগবে, সেগুলোকে আমরা বলছি ডেটা বাস। 2 নম্বর যেটা রয়েছে অ্যাড্রেস বাস। সেই অ্যাড্রেস বাস কি বলছি না, এটাও হচ্ছে সেট অফ ওয়্যারস, কি করে, যে সাপ্লাই করে অ্যাড্রেস, কার অ্যাড্রেস, মেমোরি লোকেশনের অ্যাড্রেস, ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস। ওকে, তো যেমন ধরো কম্পিউটারের মধ্যে অনেক বড় মেমোরি রয়েছে, ধরো 4 জিবি মেমোরি, 8 জিবি, 16 জিবি এরকম মেমোরি রয়েছে।
তো প্রতিটা মেমোরি বাইটের একটা করে অ্যাড্রেস থাকে। তো তোমার মেমোরিতে 5 বা 6 একটা ভ্যালু রয়েছে, কোন জায়গাতে রয়েছে, কোন বাইটের মধ্যে রয়েছে তোমার ভ্যালুটা, তার অ্যাড্রেসটা জানতে হবে। তো সেই অ্যাড্রেসটা ট্রান্সফার হবে, সেই অ্যাড্রেসটা ট্রান্সফার করতে গেলে অ্যাড্রেস বাস দরকার। তো ডেটা ট্রান্সফার করতে গেলে যেমন ডেটা বাস দরকার, অ্যাড্রেস ট্রান্সফার করতে গেলে সেটা অ্যাড্রেস বাস দরকার। ধরো একটা কম্পিউটারের মধ্যে মানে 5খানা প্রিন্টার রয়েছে, কানেক্টেড রয়েছে। তুমি কোন প্রিন্টার দিয়ে তোমার বায়োডাটাটা প্রিন্ট করবে, তাহলে সেই প্রিন্টারের অ্যাড্রেস দিতে হবে। তো সেই যে প্রিন্টারের অ্যাড্রেস, সেটা কি দিয়ে ট্রান্সফার হবে? ডেটা বাস দিয়ে নয়, সেটা অ্যাড্রেস বাস দিয়ে ট্রান্সফার হবে। তো অ্যাড্রেস বাস হচ্ছে অ্যাড্রেস ট্রান্সফার করার জন্য, অ্যাড্রেস সাপ্লাই করার জন্য কিন্তু ইউজ হয়ে থাকে। আর কন্ট্রোল বাস কি না, কন্ট্রোল বাস হচ্ছে এমন সেট অফ ওয়্যারস যা থ্রু দিয়ে কন্ট্রোল সিগন্যাল যাবে। কন্ট্রোল সিগন্যালটা কি? কন্ট্রোল সিগন্যাল হচ্ছে যে মেমোরি, ধরো সেখান থেকে ডেটা আমি নেবো, মানে কম্পিউটার নেবে না ডেটা সেখানে ইনসার্ট করবে। তো ডেটা হচ্ছে আমি সেখান থেকে রিট্রিভ করতে পারি, মানে তুলতে পারি, অ্যাক্সেস করতে পারি, অথবা ডেটা স্টোর করতে পারি, দুটো অপারেশন হতে পারে। তো কন্ট্রোল সিগন্যাল সে ঠিক করবে মেমোরি রিড হবে কি মেমোরি রাইট। মেমোরি রিড মানে মেমোরি থেকে ডেটা তোলা, রিট্রিভ করা, অ্যাক্সেস করা। আর মেমোরি রাইট মানে হচ্ছে মেমোরির মধ্যে ডেটা ঢোকানো। তো রিড রাইট, তো মেমোরি রিড মেমোরি রাইট এরকম দুটো কন্ট্রোল সিগন্যাল থাকে। যদি মেমোরি রিড মানে ধরো কন্ট্রোল সিগন্যালটা 1 হলো, তাহলে মেমোরি রিড হবে। কন্ট্রোল সিগন্যালটা যদি 0 হয়, তাহলে মেমোরি রাইট হবে। তো এইভাবে বিভিন্ন কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে বিভিন্ন ডিভাইসকে অপারেট করা হয়। তো এর জন্য কিন্তু কন্ট্রোল বাস দরকার। তো এখানে কন্ট্রোল বাসের কিছু এক্সাম্পল রয়েছে, দেখো আইও রিড মানে ইনপুট আউটপুট ডিভাইসকে রিড করছি, মানে কম্পিউটার ইনপুট ডিভাইস থেকে ডেটা নিচ্ছে। আইও রাইট মানে আউটপুট ডিভাইসে ডেটা ঢোকাচ্ছে, মানে প্রিন্টারে প্রিন্ট করছে বা অডিও ডিভাইসে অডিও বাজছে। মেমোরি রিড মানে মেমোরি থেকে ডেটা তুলছি, মেমোরি রাইট মানে মেমোরিতে ডেটা ঢোকাচ্ছি। তো এই রকম ধরনের সেট অফ কিছু ওয়্যার থাকে যে সিগন্যাল দেবে যে মেমোরি রিড হবে, মেমোরি রাইট হবে, কি আইও রিড হবে কি আইও রাইট হবে, যার উপর ডিপেন্ড করছে। তো কন্ট্রোল সিগন্যাল যেটা ট্রান্সফার হয় কন্ট্রোল বাসের সাহায্যে। তো এই হচ্ছে 3 ধরনের বাস রয়েছে। ডেটা বাসকে আমরা বাইডিরেকশনাল বলছি। ডেটা বাস দুদিকেই যেতে পারে, মানে সিপিইউ থেকে মেমোরি, মেমোরি থেকে সিপিইউ, সেই জন্য একে বাইডিরেকশনাল বলছি। অ্যাড্রেস বাস সবসময় একদিকেই যাবে, মানে যেখান থেকে মেমোরির ডেটাটা তুলে আনতে হবে বা যেখানে মেমোরি ডেটাটা স্টোর হবে, মেমোরিতে ডেটাটা স্টোর হবে, তার অ্যাড্রেসটার জন্য অ্যাড্রেস বাস কিন্তু ইউনিডিরেকশনাল, একই দিকে যাবে, এক ট্রান্সফার হবে। ওকে, তো এই হচ্ছে 3 ধরনের বাস রয়েছে। আর হোয়াট ইজ বাস বুঝতে পারলে। এবার কম্পিউটারের ভেতরে যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেটা বাসের সাহায্যে কিভাবে কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে এইটা। ওকে, বাস স্ট্রাকচার আমরা বলছি, বাস স্ট্রাকচার। তো এই বাস স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিপিইউ একটা কম্পোনেন্ট কম্পিউটারের ভেতরে, একটা রয়েছে মেমোরি, একটা রয়েছে ইনপুট ডিভাইস, একটা রয়েছে আউটপুট ডিভাইস। ওকে, তো এইগুলো হচ্ছে কম্পিউটারের মধ্যে কম্পোনেন্ট। তারা কিভাবে কানেক্টেড রয়েছে দেখো বাসের সাহায্যে। তো এই হচ্ছে অ্যাড্রেস বাস, এটা ইউনিডিরেকশনাল, সেই জন্য তীর চিহ্নটা এইদিকে দেওয়া রয়েছে। তো সিপিইউ থেকে অ্যাড্রেস জেনারেট হবে, মেমোরির কোন জায়গা থেকে ডেটা তুলতে হবে বা কোন জায়গাতে ডেটাটা ঢুকাতে হবে, তার অ্যাড্রেসটা এখান থেকে ট্রান্সফার হবে। অথবা ইনপুট ডিভাইস অনেক হতে পারে, আমরা কম্পিউটারে মাউস ইউজ করি, আমরা কম্পিউটারের মধ্যে জয়স্টিক ইউজ করি, আমরা কম্পিউটারের মধ্যে কিবোর্ড ইউজ করে থাকি, ইনপুট ডিভাইসের মধ্যে আমরা স্ক্যানার ইউজ করে থাকি। তো কোন জায়গা থেকে আমি ডেটাটা নেবো, সেই জন্য অ্যাড্রেস বাসটা ইনপুট ডিভাইসেও কানেক্ট করা আছে। সেম জিনিস কোন আউটপুট ডিভাইসে ডেটাটা যাবে তার জন্য কিন্তু অ্যাড্রেস বাস কানেক্ট করা রয়েছে। ওকে, তো এগুলো সব ইউনিডিরেকশনাল, সব তীর চিহ্ন একদিকে। তো এইভাবে সিপিইউ অ্যাড্রেস জেনারেট করছে যে ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা, বা মেমোরির কোন লোকেশনটা সিলেক্ট করতে হবে এর জন্য। ডেটা বাস দেখো সবার সঙ্গে কানেক্ট রয়েছে, সিপিইউ থেকে ডেটা মেমোরিতে যাচ্ছে, আবার মেমোরি থেকে ডেটা সিপিইউতে যাচ্ছে। দেখো দুদিকেই ডিরেকশনটা দেওয়া রয়েছে, সেই জন্য এটাকে বাই ডিরেকশনাল বলছে, তীর চিহ্নটা দেখো দুদিকেই দেওয়া রয়েছে।
তো মেমোরি থেকে ডেটা সিপিইউ তে যাচ্ছে, সিপিইউ থেকে ডেটা আবার মেমোরিতে যাচ্ছে। সেম জিনিস, ইনপুট ডিভাইস থেকে ডেটা সিপিইউ তে যাচ্ছে, আর সিপিইউ থেকে ডেটা আবার ইনপুট ডিভাইসে যাচ্ছে না, এইটা কিন্তু নয়। ইনপুট ডিভাইস থেকে ডেটা সবসময় সিপিইউর দিকে আসবে। কিবোর্ড থেকে ডেটা সবসময় কি হয় না, কিবোর্ড থেকে ডেটা সিপিইউর দিকে যায়। সিপিইউ থেকে কি কিবোর্ডের দিকে ডেটা আসে না, সেই জন্য তীর চিহ্নটা এটা এই দিকে করা আছে। আর আউটপুট ডিভাইসের ক্ষেত্রে দেখো, সিপিইউ থেকে ডেটা আউটপুট ডিভাইসের দিকে যাবে, কিন্তু আউটপুট ডিভাইস থেকে ডেটা কখনো এই দিকে আসবে না। প্রিন্টার থেকে কি ডেটা কম্পিউটার দিকে আসবে না, কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারের দিকে যায়, সেই জন্য এর তীর চিহ্নটা এইদিকে, ইনপুট ডিভাইস থেকে তীর চিহ্নটা এইদিকে রয়েছে। তো বাইরের জগৎ থেকে ডেটাটা যাচ্ছে ইনপুট ডিভাইসের মাধ্যম দিয়ে কোথায় না, ডেটা বাসের থ্রু দিয়ে সিপিইউতে চলে যাচ্ছে। আবার সিপিইউর মধ্যে যে রেজাল্টটা, সেটা ডেটা বাসের মধ্যে দিয়ে আউটপুট ডিভাইস হয়ে রিয়েল ওয়ার্ল্ডে মানে স্ক্রিনের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি। আর কন্ট্রোল বাস সবার সঙ্গে কানেক্ট থাকবে। দেখো কন্ট্রোল বাস সবার সঙ্গে কানেক্ট রয়েছে। সে কি করছে, কন্ট্রোল করছে কখন কোন ডিভাইসটা অ্যাক্টিভ হবে, আর সেই ডিভাইসের মধ্যে ডেটা এখান থেকে ঢুকবে না এখান থেকে বেরোবে, সেইটা ঠিক করে কন্ট্রোল বাস। তো এই হচ্ছে বাস স্ট্রাকচার অফ দ্য কম্পিউটার। তাহলে আমরা বাস পড়লাম, 3 ধরনের বাস রয়েছে সেইগুলো সম্পর্কে জানলাম। আর সেই বাসগুলো কম্পিউটারের মধ্যে যত কম্পোনেন্ট গুলো রয়েছে কিভাবে কানেক্ট করছে সেইগুলো সম্পর্কে জানলাম। এখানে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো। এই পর্যন্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলো। না স্যার ঠিক আছে, কিন্তু বলছিলাম এগুলো কি লিখবো না পিডিএফ টা পাঠিয়ে দেবো? আমি পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, তবুও কিছু পয়েন্ট যেটা পিডিএফ এ নেই, যেটা বুঝতে পারবে না, সেটা একটু নোট করে রাখবে, খাতা নিয়েই বসবে যখন ক্লাস করবে। আচ্ছা আচ্ছা। একটা ডেট রাখবে কোন দিনে ক্লাসটা করছি, সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো? মধুশ্রী, প্রিয়াঙ্কা, রিয়া, সবাই? হ্যাঁ স্যার, বোঝা গেছে, অসুবিধা হচ্ছে না। ওকে ওকে ওকে। আচ্ছা, তারপরে আসছি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে। তো সিপিইউ যেটা কম্পিউটারের মধ্যে যে মেন পার্ট, যেটাকে আমরা কম্পিউটারের ব্রেন বলছি, যেখান থেকে সবকিছু কন্ট্রোল হয়, তো সেটাকে আমরা বলছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দ্য পার্ট অফ দ্য কম্পিউটার দ্যাট পারফর্মস দ্য বাল্ক অফ ডেটা প্রসেসিং অপারেশন। এই সিপিইউতে কি হয়, বাল্ক অফ ডেটা প্রসেসিং, প্রচুর ডেটা প্রসেসিং এর কাজ হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এইসব যত কিছু কাজ কিন্তু এই সিপিইউর মধ্যেই হয়। মেমোরিতে শুধু ডেটাকে স্টোর করে রাখে, কিন্তু যত কাজ হবে কিন্তু এই সিপিইউর মধ্যে কাজ হবে। ওকে, ইট ইজ মেড আপ অফ 3 মেজর পার্টস। এই সিপিইউটা 3টে মেন কম্পোনেন্ট দিয়ে তৈরি। এই সিপিইউটা আবার তিন মেন কম্পোনেন্ট দিয়ে তৈরি। সেই 3 মেন কম্পোনেন্টটা কি কি না, এই হচ্ছে 3 মেন কম্পোনেন্ট। ওকে, একটাকে বলছি কন্ট্রোল ইউনিট, যেটা সিইউ। একটাকে বলছি রেজিস্টার সেট, অনেক রেজিস্টার রয়েছে, এটা একটা মেমোরি ইউনিটেরই মতো, বলতে পারো মেমোরি ইউনিটই। আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যান্ড অর নট অপারেশন গুলো হয়। ওকে, তো এই 3 মেন কম্পোনেন্ট সেটা কিভাবে কানেক্টেড রয়েছে দেখো। কন্ট্রোল ইউনিট দুজনকে কন্ট্রোল করছে, সেই জন্য তীর চিহ্নটা এইভাবে দেওয়া রয়েছে। তো কন্ট্রোল ইউনিট দুজনকে কন্ট্রোল করছে। আর রেজিস্টার থেকে ডেটা এইদিকে আসছে, যোগ বিয়োগ হচ্ছে, হয়ে যে রেজাল্টটা সেটা আবার রেজিস্টার সেটে স্টোর হচ্ছে। তো এটা এইভাবে কন্ট্রোল ইউনিট বলছে রেজিস্টার তুই ডেটা দে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে, তো দিয়ে দিচ্ছে। তো এখান থেকে সিগন্যাল গেল, এ দিয়ে দিল। তারপর কন্ট্রোল ইউনিট কি বললো অ্যারিথমেটিক লজিক ইউনিটকে এখান থেকে সিগন্যাল দিয়ে যে তুমি এবার তোমার কাজগুলো করো। সে কি করলো, যোগ বিয়োগ গুণ ভাগ যা নির্দেশ দেওয়া হবে একে, সেই নির্দেশটা দিল। সেই নির্দেশটা দেওয়ার পর কি হচ্ছে, যে রেজাল্টটা তৈরি হবে সেটা রেজিস্টার সেটে স্টোর হবে। তার মানে আমি যদি 5 আর 6 যোগ করি, 5টা 6টা দুটোই স্টোর হবে রেজিস্টার সেটে। 5 এখান থেকে আসবে, তারপরে 6 আসবে, এখানের মধ্যে যে অ্যাডার রয়েছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে অ্যাডার বলে একটা ইউনিট রয়েছে, সে যোগটা করবে। সাবট্রাক্টর হলে সে বিয়োগ করতো, যদি আমি যোগ বলি তাহলে অ্যাডার করবে, বিয়োগ করতে বলে সাবট্রাক্টর করবে।
তো অ্যাডার কি করবে, সে যোগটা করবে, করে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আবার রেজিস্টারে স্টোর করবে। ওকে, তো রেজিস্টারের মধ্যেই টেম্পোরারি ডেটা স্টোর থাকে, যেখান থেকে ডেটাগুলো নিয়ে যোগ বিয়োগ হয়, হয়ে আবার রেজাল্টটাও কিন্তু এই রেজিস্টার সেটের মধ্যেই স্টোর থাকে। আর এখানে কন্ট্রোল ইউনিট কে কখন অন হবে, কোখান থেকে ডেটা যাবে, কোন জায়গায় পৌঁছাবে, যখন একে বলে দিল যে তুমি ডেটাটা রিসিভ করো, তার মানে এখান থেকে ডেটা এইদিকে যাবে। যখন এখান থেকে নির্দেশ দিল যে তুমি ডেটাটা নাও, রিসিভ করো, তখন ডেটাটা এই দিক থেকে এই দিকে আসবে। ওকে, তো এই কন্ট্রোল ইউনিট সে সমস্ত কিছু কন্ট্রোল করছে। তো এই সিপিইউর মধ্যে যে তিনটে কম্পোনেন্ট কিভাবে কানেক্টেড রয়েছে বুঝতে পারছো। তো রেজিস্টার সেট কি না, ইট ইজ এ সেট অফ রেজিস্টার টু স্টোর ইমিডিয়েট ডেটা, যে ইমিডিয়েট ডেটা 5-6 যে ইমিডিয়েট ডেটা রয়েছে যেগুলো দিয়ে যোগ বিয়োগ হবে, সেই ইমিডিয়েট ডেটাকে স্টোর করে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য ইনস্ট্রাকশন। যখন একটা ইনস্ট্রাকশন, মানে একটা যোগের ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করবে বা বিয়োগের ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করবে, তখন কি হচ্ছে না, যে ইমিডিয়েট ডেটা রয়েছে সেটাকে রেজিস্টার সেটের মধ্যে স্টোর থাকে। অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করছে না, ইট পারফর্মস দ্য রিকোয়ার্ড মাইক্রো অপারেশন ফর এক্সিকিউটিং দ্য ইনস্ট্রাকশন। ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে গেলে যে মাইক্রো অপারেশন রয়েছে, যে অ্যাডিশন রয়েছে বা সাবট্রাকশন রয়েছে, সেই অপারেশনটা পারফর্ম করবে হচ্ছে এএলইউ। আর কন্ট্রোল ইউনিট কি করবে, এ সুপারভাইজ করবে যে ডেটা কোন জায়গা থেকে কখন আসবে, কোথায় ডেটাটা স্টোর হবে, কে কখন অ্যাডিশন সাবট্রাকশন করবে, এই কন্ট্রোল ইউনিট সেটা কন্ট্রোল করছে। তাহলে যদি সিপিইউ কে ডিসক্রাইব করতে বলে তাহলে তোমরা পারবে। ওকে, তাহলে সিপিইউ হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ কম্পিউটার সিস্টেম। ওকে, যে কি করে না, যত যোগ বিয়োগ গুণ ভাগ যত কম্পিউটারের মধ্যে অপারেশন রয়েছে সেগুলো পারফর্ম করে। ওকে, তিনটে পার্ট যেটা সিপিইউ রয়েছে, 3 পার্টস অফ সিপিইউ আর কি কি না, control unit, register set, arithmetic logic unit. So these are the 3 components of the CPU. ওকে, আর তারা কিভাবে কানেক্টেড রয়েছে, তাদের কাজগুলো কি কি সেগুলো আমি ওখানে বললাম। ওকে, এবার এই যে রেজিস্টার সেট রয়েছে এইগুলো সম্পর্কে জানবো আর কন্ট্রোল ইউনিট সম্পর্কে জানবো। ওকে, তো এই তিনটে কম্পোনেন্ট নিয়ে এবার আমরা পড়বো। তো প্রথমে আসি যে রেজিস্টার সেট যেটা আছে, রেজিস্টার সেটের মধ্যে কি রয়েছে না, রেজিস্টার সেটের মধ্যে এই হচ্ছে রেজিস্টার, এতগুলো সব রেজিস্টার রয়েছে। ওকে, তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে অ্যাকুমুলেটর এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যাকুমুলেটর এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এটা একটা 8085 বলে একটা মাইক্রোপ্রসেসর রয়েছে, সেই 8085 মাইক্রোপ্রসেসরের যে রেজিস্টার সেট সেটা এখানে বর্ণনা করা রয়েছে, এখানে ডেসক্রাইব করা রইল। তো সেখানে একটা রেজিস্টার রয়েছে যার নাম হচ্ছে অ্যাকুমুলেটর, যেটা এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল এ দিয়ে, আর ব্র্যাকেটে যেটা লেখা রয়েছে 8, মানে ক বিট এখানে স্টোর করতে পারবো, 8খানা বিট। ওকে, 1010 এরকম করে 8খানা বিটকে আমি স্টোর করতে পারবো এখানে এই রেজিস্টার সেটে। দ্বিতীয় যেটা রয়েছে ফ্ল্যাগ রেজিস্টার, এটাও 8 বিটের। দ্বিতীয় যেটা রয়েছে ফ্ল্যাগ রেজিস্টার, এটাও 8 বিটের রেজিস্টার। ওকে, তো অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ রেজিস্টার এটা গেল 8 বিট করে। এই ফ্ল্যাগ রেজিস্টার আবার কি করে না, আমি কাজগুলো পরে বলছি, অ্যাকুমুলেটর ফ্ল্যাগ রেজিস্টারের কাজগুলো বলছি। আর এখানে বিসি বলে দুটো পেয়ার রেজিস্টার রয়েছে, বিসি পেয়ার রেজিস্টার, বি বলে একটা রেজিস্টার রয়েছে, সি বলে একটা রেজিস্টার রয়েছে। এখান থেকে একটা লাইন কাটলে ভালো হতো। ওকে, এই পর্যন্ত। তো বি হচ্ছে একটা রেজিস্টার, সি হচ্ছে একটা রেজিস্টার, ডিই বলে একটা পেয়ার রেজিস্টার রয়েছে, এইচএল বলে পেয়ার রেজিস্টার রয়েছে। তাহলে অ্যাকুমুলেটর কি কি রেজিস্টার সেটের মধ্যে কি কি রেজিস্টার রয়েছে, অ্যাকুমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার, বি, সি, ডি, ই, এইচ, এল, এই তিনটে যে রেজিস্টার রয়েছে, এই তিনটে সেট এটা পেয়ার হিসেবে কাজ করতে পারে, মানে বিসি একসঙ্গেও কাজ করতে পারে, ডিই একসঙ্গে কাজ করতে পারে, এইচএল একসঙ্গে কাজ করতে পারে। ওকে, এগুলো সব এক একটা করে 8 বিটের করে, তার মানে বিসি পেয়ার রেজিস্টার হচ্ছে 8 বিট টোটাল 16 বিট, ডিই 8 বিট 16 বিট, এইচএল 8 বিট 16 বিট। ওকে, আর রয়েছে এসপি মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এটা হচ্ছে 16 বিটের। তো স্ট্যাক পয়েন্টার বলে একটা রেজিস্টার রয়েছে, আর একটা প্রোগ্রাম কাউন্টার পিসি বলা হয়, ক্যাপিটালে পিসি, ছোট হাতের হয়ে রয়েছে। তো এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এটা 16 বিটের একটা রেজিস্টার রয়েছে। ওকে, তো এই হচ্ছে টোটাল রেজিস্টার সেট, যেটা হচ্ছে কম্পিউটারের ওই সিপিইউর মধ্যে যে রেজিস্টার রয়েছে তার মধ্যে রয়েছে। এছাড়াও কিছু রেজিস্টার রয়েছে ওর মধ্যে, যেটা এখানে লেখা নেই, সেগুলো হচ্ছে আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার, এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার,
এমবিআর মেমোরি বাফার রেজিস্টার, ওকে, যেগুলো এখানে দেয়া নেই। ওকে, কিন্তু আমরা পড়বো, তোমাদের সিলেবাসে রয়েছে আইআর, এমবিআর, এমএআর, ওকে, এইগুলো তোমাদের পড়তে হবে। বা এখানে স্ট্যাক পয়েন্টার কি, প্রোগ্রাম কাউন্টার কি, অ্যাকুমুলেটর কি, ফ্ল্যাগ রেজিস্টার কি, সবকিছু এখানে জানতে হবে, মানে পুরো রেজিস্টার সেট সম্পর্কে জানতে হবে। ওকে, তো রেজিস্টার সেট আমরা যেটা বলেছিলাম যে গ্রুপ অফ রেজিস্টার্স, অনেকগুলো রেজিস্টার নিয়ে তৈরি। রেজিস্টার সেট হচ্ছে কি না, গ্রুপ অফ রেজিস্টার্স where each register is a set of flip flop। আমরা জানি যে ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার তৈরি হয়, সেই জন্য রেজিস্টারের প্রচুর দাম, আর দামের জন্যই কিন্তু কম সংখ্যক রেজিস্টার কিন্তু সিপিইউর মধ্যে থাকে। হুই স্টোর ডাটা টেম্পোরারিলি, কেন না কারেন্ট চলে গেলে এখান থেকে ডেটা ডিলিট হয়ে যাবে। ফ্লিপ ফ্লপে তো ডেটা স্টোর থাকে এরকম ভাবেই টেম্পোরারিলি। ওকে, একটা ফ্লিপ ফ্লপ যে আছে ওখানে কারেন্ট থাকলেই তবে কিন্তু ওই ফ্লিপ ফ্লপটা কাজ করবে, নাহলে করবে না। তার মানে কারেন্ট চলে গেল মানে এখান থেকে ডেটা চলে যাবে। তো টেম্পোরারিলি ডেটা স্টোর করে রাখার জন্য কিন্তু রেজিস্টার ইউজ হয়ে থাকে। ইট মে হোল্ড অ্যান ইনস্ট্রাকশন, এটা কি একটা ইনস্ট্রাকশনও রাখতে পারে, কোনো একটা মেমোরির অ্যাড্রেসও রাখতে পারে, আর ডেটাও রাখতে পারে। ওকে, তাহলে রেজিস্টার কি কি স্টোর করে রাখতে পারে, কোন একটা ইনস্ট্রাকশন স্টোর করে রাখতে পারে, যেমন ধরো যোগের জন্য ধরো 1010, বিয়োগের জন্য ধরো 1100। তো রেজিস্টার সেটে এমন রেজিস্টার রয়েছে যেমন আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টার, সে কি করে না ইনস্ট্রাকশন স্টোর করে রাখার জন্য ইউজ হয়ে থাকে আইআর। তো রেজিস্টার সেট ইনস্ট্রাকশন স্টোর করে রাখার জন্য ইউজ হয়ে থাকে, ডেটাও ইউজ করার জন্য, ডেটা স্টোর করার জন্য। এই যে আমি কিবোর্ড থেকে ধরো 5 6 7 8 যে কোনো একটা ভ্যালু দিলাম, ওকে, সেই 5 বা 6 যাই ভ্যালু, যে 5 হচ্ছে 101, সেটা অ্যাকুমুলেটরে গিয়ে স্টোর হবে, এ বলে যে এটা আছে। তো সেখানে কি ডেটাও স্টোর হতে পারে। আবার কি বলছে, অ্যাড্রেসও স্টোর হতে পারে। কোন একটা মেমোরি লোকেশনে ধরো 5 বলে একটা ভ্যালু রয়েছে, সেই 5কে আমি আইডেন্টিফাই করব কি করে না অ্যাড্রেস দিয়ে। তো সেই মেমোরির অ্যাড্রেস, এটা 16 বিটের অ্যাড্রেস বাস হবে। তো সেখানে 16খানা বিট দরকার, 8 8 16 বিট। তো আমি বিসিতে রাখতে পারি, এইচইতে রাখতে, ডিইতে রাখতে পারি, বা এইচএল এ রাখতে পারি, এগুলো অ্যাড্রেস স্টোর করার জন্য। বা প্রোগ্রাম কাউন্টার, এটা অ্যাড্রেস স্টোর করার জন্য। স্ট্যাক পয়েন্টার অ্যাড্রেস স্টোর করার জন্য ইউজ হয়ে থাকে। ওকে, তো রেজিস্টার সেট কি জন্য ইউজ হয়ে থাকে না, উই ক্যান স্টোর ইনস্ট্রাকশন, ডেটা and address to the register unit। ওকে, এবার এক একটা করে রেজিস্টার সম্পর্কে আমি বলি যে অ্যাকুমুলেটরটা কি। ওকে, তো এখানে ডেফিনেশন গুলো দেওয়া রয়েছে। অ্যাকুমুলেটর এ, অ্যাকুমুলেটর হচ্ছে কি না 8 বিট রেজিস্টার্স টু স্টোর দ্য রেজাল্ট অফ অল দ্য লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন। যখনই কোনো যোগ বিয়োগ গুণ ভাগ হবে, যে রেজাল্টটা আসবে সেটা প্রথমে কোথায় স্টোর হবে না অ্যাকুমুলেটরে স্টোর হবে। ওকে, তো বাই ডিফল্ট রেজাল্টটা প্রথমেই অ্যাকুমুলেটরে স্টোর হবে। তো আমরা আগেই দেখেছি এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে যে রেজাল্টটা তৈরি হলো সেটা রেজিস্টারে সেটাতে স্টোর হবে। এটা কোথায় না এই জায়গাতে কি রয়েছে না এই জায়গাতে রয়েছে অ্যাকুমুলেটর। তো যখনই যোগ বিয়োগ গুণভাগ হবে বাই ডিফল্ট রেজাল্টটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। ওকে, আর এটা এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যাকুমুলেটর বোঝা গেল যে একটা 8 বিট রেজিস্টার যেটা কি করে টু স্টোর দ্য রেজাল্ট অফ অল দ্য লজিক্যাল মানে এন্ড অর নট অপারেশন এন্ড অল অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনের রেজাল্টটা কিন্তু ওখানে স্টোর হয়। বেসিক্যালি অ্যাকুমুলেটর ইজ রিপ্রেজেন্টেড বাই এ, ক্যাপিটাল এ দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এটা। ওকে, তো অ্যাকুমুলেটর বোঝা গেল। 2 নম্বর বলছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার কি না, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 8 বিটের রেজিস্টার, এটাকে আমরা বলি প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, কেন প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বলছি, একটা যোগ হলো, একটা বিয়োগ হলো, একটা গুণ হলো, যাই রেজাল্ট হোক, সেই রেজাল্টের স্ট্যাটাসটা বোঝানোর জন্য প্রোগ্রাম স্ট্যাটাস কাউন্টার ইউজ হয়ে থাকে বা ফ্ল্যাগ রেজিস্টার ইউজ হয়ে থাকে। সেটা আবার কি, ধরো আমি যোগ করলাম এরকম ধরনের 8 বিটের কোন একটা নাম্বারের সঙ্গে 8 বিটের কোন একটা নাম্বার যোগ করলাম, আর যোগ করার পর ক্যারি এলো 9 বিট হয়ে গেল, মানে যোগ করার পর একটা হাতে থাকে এসে গেল। তো যখনই 8 বিট যোগ করে 9 বিটের কোন একটা ভ্যালু পেলাম, তাহলে ক্যারি আসলো। যদি ক্যারি এসে থাকে এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডে এই ক্যারি বলে একটা বিট রয়েছে, সেই জায়গাতে 1 বলে বসে যাবে, মানে ক্যারি আসছে রেজাল্টটাতে। তো রেজাল্ট যেটা বেরোচ্ছে সেটা স্ট্যাটাসটা বের করে। বা আমি একটা নাম্বারের সঙ্গে বিয়োগ করলাম, ধরো 8 থেকে 9 বিয়োগ করলাম, তাহলে -1 হবে, তার রেজাল্টটা কি মাইনাস। তো এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বা ফ্ল্যাগ রেজিস্টারে এম বলে একটা বিট রয়েছে, যেটা হচ্ছে 1 হয়ে যাবে যদি নেগেটিভ নাম্বার আসে। রেজাল্টটা যদি নেগেটিভ নাম্বার আসে এখানে 1 হয়ে যাবে। ওকে,
আবার ধরো 9 - 9 0 এলো, তো রেজাল্ট যদি 0 হয়ে যায়, তো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা আছে ফ্ল্যাগ রেজিস্টার, সেখানে জেড বলে একটা বিট রয়েছে, সেই বিটটা 1 হয়ে যাবে, মানে রেজাল্টটা 0 হয়েছে বোঝাবে। তার মানে আমার যে রেজাল্টটা আসছে, কোন একটা ইনস্ট্রাকশন রান করার পর যে রেজাল্ট হলো, সেই রেজাল্টটা 0 হলো কিনা, সেই রেজাল্টটা মাইনাস হলো কিনা, সেই রেজাল্টে কোনো ক্যারি আসছে কিনা, কোনো অক্সিলারি ক্যারি তৈরি হয়েছে কিনা, ওকে, তোমার প্যারিটি বিট, অড প্যারিটি বা ইভেন প্যারিটি ডেটা আছে কিনা, তো সবার জন্যই কিন্তু স্ট্যাটাসটা স্টোর করে রাখে। তো ফ্ল্যাগ রেজিস্টারের দেখতে ঠিক এই হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো 8খানা বিট রয়েছে, এই D0 D1 D2 D3 D4 D5 D6 D7, 8খানা বিট রয়েছে। এবার সব বিটগুলো ইউজ হচ্ছে না, দেখো এখানে এইটা মানে 2 নম্বর বিট, 4 নম্বর, 6 নম্বর, এই বিটগুলো কিন্তু ইউজ হয় না। ওকে, তার মানে কম্পিউটার রেজিস্টারের মধ্যে 3টে বিট কিন্তু ইউজ হয় না কোনোভাবেই। প্রথম যে বিটটা যেটা বলছে, এই বিটটা, এটাকে বলছে এস বিট, মানে সাইন বিট। তো সাইন বিট যদি 1 হয়, তার মানে রেজাল্টটা নেগেটিভ হয়েছে। জেড বিট যদি 1 হয়, তার মানে রেজাল্টটা 0 হয়েছে। এসি মানে অক্সিলারি ক্যারি, যদি একটা অক্সিলারি ক্যারি এসে থাকে, তাহলে এখানটা 1 হয়ে যাবে। যদি এটা অড প্যারিটি হয়, মানে প্যারিটি বিট মানে হচ্ছে ধরো 101, এখানে কটা 1 আছে, দুটো 1, ওকে, তাহলে এটা কি ইভেন নাম্বার, তাই তো? তো ইভেন নাম্বার, তাহলে প্যারিটি বিট তা কি হবে না 0 হবে। যদি অড প্যারিটি করি, যদি ইভেন প্যারিটি করি, তাহলে 0 দিতে হবে ইভেন প্যারিটি বিটটা, কারণ দুটো অলরেডি 1 আছে, তাহলে ইভেন অলরেডি রয়েছে, তাহলে প্যারিটি বিটটা 0 হবে। তো সেই প্যারিটি বিটটার জন্য এখানে কিন্তু পি ইউজ হয়ে থাকে। আর এটা হচ্ছে সিওয়াই, মানে ক্যারি, যদি ক্যারি এসে থাকে রেজাল্টটা, সেই জন্য। তো এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ওকে, যখনই ফ্ল্যাগ রেজিস্টার বলবে বা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বলবে, তো এইটা মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে সাইন, তারপরে জেড, মানে 5খানা, 1 2 3 4 5, এই 5খানা জন্য কিন্তু ডিফারেন্ট মিনিং রয়েছে। কোনোটা 1 হয়ে গেলে আমরা বুঝতে পেরে যাব। ধরো এই জায়গাটায় 1 এলো, বাকিগুলো সব 0 এলো। এই জায়গাটায় 1 এলো, বাকিগুলো সব 0 এলো। ওকে, বলো আমার যে ইনস্ট্রাকশনটা রান হয়েছে, সেই ইনস্ট্রাকশনের রেজাল্ট কত? জিরো ফ্ল্যাগ টু ওয়ান আসবে, তাই তো? Yes, হ্যাঁ, জিরো। yes, ঠিক। আচ্ছা, এবার সুমন ছাড়া বলবি, সুমন ছাড়া অন্য কেউ বলবি। ধর আমি বললাম 10 - 12, তাহলে সাইন বিটটা কত কি হবে? 10 - 12 সাইন বিট কত হবে? 10 - 12, ইয়েস। এসটা হবে 1, ওকে, মানে নেগেটিভ আসবে, তাহলে এসটা 1 হবে। আর জেড বিটটা কিন্তু 0 হবে। কেন না, আনসারটা কিন্তু 0 আসছে না, -2 আসছে। ওকে, তো এইভাবে কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারটা থাকে। ওকে, মিউট করে দেবার, মিউট করে দে। এরপরে আছে 3 নম্বর, যেটা আছে প্রোগ্রাম কাউন্টার। ওকে, তো প্রোগ্রাম কাউন্টার বলে যে রেজিস্টার রয়েছে, সেটা হচ্ছে 16 বিটের রেজিস্টার। এটার কাজ কি না, আমি বলেছি যে ইনস্ট্রাকশন, মানে কম্পিউটারের যে মেমোরি রয়েছে, সেই কম্পিউটারের মেমোরিতে কি কি স্টোর হতে পারে। কম্পিউটারে যে র্যাম বলে যে মেমোরিটা রয়েছে, এই র্যামেতে কি কি স্টোর হতে পারে। এক হচ্ছে ইনস্ট্রাকশন, মানে গোটা প্রোগ্রাম। প্রোগ্রাম মানেই হচ্ছে সি প্রোগ্রাম বলি, সে পাইথন প্রোগ্রামিং বলি, সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন হচ্ছে কোথায় স্টোর থাকে, মেমোরিতে স্টোর থাকে। ওকে, তো মেমোরির মধ্যে ইনস্ট্রাকশনও স্টোর থাকে, আর 5 6 7 8 যেগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ হবে, সেই ডেটাগুলোও কিন্তু মেমোরিতে স্টোর থাকে। ওকে, তো যখন প্রোগ্রাম আমরা রান করব, তো ধরো একটা মেমোরি রয়েছে, আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি। ওকে, ধরো এই হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন। ওকে, এই হচ্ছে আমার একটা মেমোরি, আর এই মেমোরিতে আমার এরকম ধরনের, ওকে, এই মেমোরিতে কি রয়েছে না, এইরকম ধরনের আমার স্লট করা রয়েছে, এরকম স্লট করা রয়েছে। এইগুলোকে এক একটা বলছি বাইট, মেমোরি বাইট। হ্যাঁ,
এটা হচ্ছে এক একটা করে মেমোরি বাইটকে বলছে। আর প্রতিটা মেমোরি এরকম অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেসটা ধরো এরকম ধরনের, এই এর অ্যাড্রেস হলো ধরো 100, এটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেলে লেখা হয়ে থাকে অ্যাড্রেস গুলো, হেক্সাডেসিমেল। হ্যাঁ, ধরো এটা 100, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট দিচ্ছি এরকম ধরনের। এটা ধরো 101, ওকে, এটা ধরো 102, এরকম ভাবে অ্যাড্রেস গুলো রয়েছে মেমোরির। ওকে, আর ধরো এই জায়গাতে আমার একটা 5 বলে ভ্যালু রয়েছে। ওকে, 5 বলে ভ্যালু নয়, এখানে ধরো 5 বলে ভ্যালু এখানেও থাকতে পারে, মানে 5ও থাকতে পারে এরকম ধরনের ভ্যালু, 6ও থাকতে পারে, এরকম ডেটাও থাকতে পারে। অথবা এই জায়গাটায় কি রয়েছে না, অ্যাডিশন করার জন্য ইনস্ট্রাকশন রয়েছে। আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম এডিডি, মানে অ্যাডিশনের জন্য, এডিডি অ্যাড মানে অ্যাডিশনের জন্য ইনস্ট্রাকশন রয়েছে। এরপরে যে ইনস্ট্রাকশন, মানে একটা প্রোগ্রামের মধ্যে অ্যাডিশন হলো, তারপরে ধরো একটা এমওভি, মুভ মানে মুভমেন্ট, মুভমেন্ট বলে একটা প্রোগ্রাম রয়েছে। ওকে, যদি অ্যাডিশন 1 বাইটে স্টোর হবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে অ্যাডিশন যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা 1 বাইটে স্টোর হবে না, সেটা 2 বাইটও লাগতে পারে যদি আমি মানে এডিআই লিখি। ওকে, মুভ যেমন রয়েছে সেটাও 1 বাইটের হতে পারে, 2 বাইটের হতে পারে। ওকে, এমভিআই লিখলে 2 বাইট হবে, সেটা আমি পরে আসছি। তো এরকম ধরনের অ্যাড, মুভ বলে ইনস্ট্রাকশন স্টোর রয়েছে, 5, 6, 7 এরকম ডেটাও কিন্তু মেমোরির মধ্যে স্টোর থাকে। এটা হচ্ছে র্যাম। প্রতিটা বাইটের একটা করে অ্যাড্রেস থাকে। ধরো কম্পিউটার যখন এক্সিকিউট করবে, কোথা থেকে এক্সিকিউট করবে? প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে, এই মুভ থেকে নিচের দিকে এক্সিকিউট করবে, না অ্যাড থেকে নিচের দিকে এক্সিকিউট করবে, না মুভের নিচে যে ইনস্ট্রাকশন রয়েছে সেইটা থেকে এক্সিকিউট করবে? তো কম্পিউটারকে বলে দিতে হবে যে কোথা থেকে প্রোগ্রামটা এক্সিকিউট করবে। তো পিসি বলে যে রেজিস্টার রয়েছে, প্রোগ্রাম কাউন্টার, তো তাতে কি থাকে, এই প্রোগ্রাম কাউন্টার এটা ক বিটের না 16 বিটের, তার মধ্যে কি লেখা থাকবে না, তার মধ্যে ধরো লেখা রয়েছে এরকম ধরনের 100। ওকে, তার মধ্যে লেখা রয়েছে 100, তার মানে কি বোঝাচ্ছে না 100 থেকে এক্সিকিউশনটা শুরু হবে। তো প্রোগ্রাম কাউন্টার হচ্ছে ইজ এ 16 বিট রেজিস্টার হুইচ stores the address of instruction which is to be executed, যেটা এক্সিকিউট হবে। ওকে, তার মানে যে ইনস্ট্রাকশনটা রান হতে চলেছে সেই ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস মেমোরিতে যে জায়গাতে রয়েছে, সেই ইনস্ট্রাকশনটা তার যে অ্যাড্রেস সেটা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে স্টোর হবে। যখনই এইটা এক্সিকিউশন হবে, যখনই অ্যাডটা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে চলে যাবে এক্সিকিউশন হওয়ার জন্য, সঙ্গে সঙ্গে এই 101টা হয়ে যাবে কি, এই 100টা 101 হয়ে যাবে। ওকে, সঙ্গে সঙ্গে এই 100টা 101 হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে এর পরের ইনস্ট্রাকশনটা মুভ, সেইটা রান হতে চলেছে। ওকে, তার মানে প্রোগ্রাম কাউন্টার এমন একটা রেজিস্টার যেটা 16 বিটের, যে ইনস্ট্রাকশনটা রান হতে চলেছে, তার অ্যাড্রেসটা স্টোর থাকে। মানে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেস দেখেই আমরা ইনস্ট্রাকশনটা বুঝতে পারি যে কোন ইনস্ট্রাকশনটা এবার রান হবে, কোথা থেকে প্রোগ্রামটা রান হবে এবার থেকে। আর প্রোগ্রাম কাউন্টার সবসময়ের জন্য এক এক করে বাড়তে থাকে, 100 থাকলে 101, 102, কারণ যখন ইনস্ট্রাকশন গুলো মানে একটা প্রোগ্রাম যখন অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে একটা প্রোগ্রামের মধ্যে, মেমোরিতে স্টোর থাকে, পর পর এক্সিকিউশন হয়ে যায়, তো সেই জন্য এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকে প্রোগ্রাম কাউন্টার। ওকে, এই হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তাহলে প্রোগ্রাম কাউন্টার ইজ 16 বিট রেজিস্টার টু স্টোর দ্য অ্যাড্রেস অফ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস হুইচ ইজ টু বি পারফর্ম, যেটা পারফর্ম হবে। ইন ইচ ইনস্ট্রাকশন সাইকেল পিসি উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। তো প্রতিবার একটা যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, তারপরে যখন আবার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, সঙ্গে সঙ্গে পিসি কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। তো পিসি উইল বি ইনক্রিমেন্টেড বাই 1 ফর ইচ ইনস্ট্রাকশন সাইকেল, এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক এক করে যোগ হতে থাকবে। তো এটা গেল প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টার কোথায় রয়েছে রেজিস্টারের মধ্যে, এই যে প্রোগ্রাম কাউন্টার, এই যে 16 বিটের। তো এই জায়গায় কি হয় না, অ্যাড্রেস স্টোর থাকে, যে প্রোগ্রামটা এক্সিকিউট হবে, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে চলেছে, তার অ্যাড্রেসটা এখানে স্টোর থাকবে। ওকে, বোঝা গেল। এরপর হচ্ছে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার কি, এও 16 বিটের রেজিস্টার। কি হয় না, স্ট্যাক মানে আমরা জানি যে যেটা লাস্টে ইনসার্ট হয় সেটা লাস্টে আউটপুট, সেটাই আউটপুট বেরোয়। ওকে, লাস্ট ইন
ফার্স্ট আউট, যেটা লাস্টে ইনসার্ট হয় সেটা প্রথমে আউটপুট বেরোয়। তো আমি একটা স্ট্যাকের ছবি আঁকছি এখানে। তো এইটা ধরো আমার একটা স্ট্যাক, ওকে, সো দিস ইজ মাই স্ট্যাক, ওকে। আর এখন আমি এতে ইনসার্ট করছি 5 বলে একটা ইনসার্ট করছি 5। তো মেমোরিতে 5 বলে ইনসার্ট, এর একটা অ্যাড্রেস রয়েছে, ধরো এর অ্যাড্রেস হচ্ছে 100। তাহলে স্ট্যাক পয়েন্টার যে রয়েছে, স্ট্যাক পয়েন্টার এর যে 16 বিটের যে রেজিস্টার রয়েছে, এতে এখন কত ভ্যালু রয়েছে না 100, ওকে। এরপর এটা হচ্ছে টপ এলিমেন্ট, এটাকে আমরা বলছি টপ এলিমেন্ট, টপ। এরপর কি, যখনই আমি একে 6 আর একটা ভ্যালু ইনসার্ট করব, ধরো এখান থেকে ইনসার্ট করছি 6, ওকে, তাহলে 6 এখানে ইনসার্ট হলো। তো টপ 1 বেড়ে যাবে, তারপর 6 ইনসার্ট হবে। তাহলে টপ এখন কোথায় না, টপ এখন এখানে পয়েন্ট করছে, সরি, এর অ্যাড্রেস কত না 101। তাহলে এখন স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস কত হবে 101। এরপর ধরো আমি একটা ডিলিট করছি, তাহলে কোথা থেকে ডিলিট হবে না, লাস্টে যে একে ইনসার্ট করেছি সে আগে ডিলিট হবে, তার মানে 6 ডিলিট হবে। তো এইটা হচ্ছে একটা স্ট্যাক। তো এইভাবে 5, 6, 7 এইভাবে ইনসার্ট হয়ে যাবে, আবার এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর টপ হচ্ছে কি, যে লাস্টের এলিমেন্ট যেটা থাকবে সেটাকে টপ আইডেন্টিফাই করবে। তো টপের যে অ্যাড্রেস, সেই মেমোরির অ্যাড্রেসটা স্ট্যাক পয়েন্টার স্টোর করে রাখে, ওকে। তো এই হচ্ছে স্ট্যাক পয়েন্টারের কাজ। তো স্ট্যাক পয়েন্টার ইজ 16-bit registers to store the address of top element. টপ যে এলিমেন্ট রয়েছে সেটা স্ট্যাকের মধ্যে যে টপ এলিমেন্ট রয়েছে তার অ্যাড্রেসটাকে স্টোর করে। ইন ইচ পুশ অপারেশন, পুশ মানে ইনসার্ট করা, যখনই কোনো একটা অপারেশন ইনসার্ট হবে, মানে এলিমেন্ট ইনসার্ট হবে, তখন স্ট্যাক পয়েন্টার কি হবে 1 বাড়বে। আর যখন পপ হবে তখন স্ট্যাকটা কি হবে 1 ডিক্রিমেন্ট হবে। তো যখনই ইনক্রিমেন্ট হবে টপটা 1 বাড়বে, যখনই ডিক্রিমেন্ট হবে টপটা কমবে। তাহলে স্ট্যাক পয়েন্টার বাড়বে কখন, যখন পুশ হবে 1 বাড়বে, যখন পুশ হবে, আর যখন পপ হবে স্ট্যাক পয়েন্টার 1 কমবে। স্ট্যাক পয়েন্টার বোঝা গেছে। তারপরে বলছে আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টার। এটা কি, একটা 16 বিটের রেজিস্টার, যে কি করে ইনস্ট্রাকশন স্টোর করে রাখতে পারে। যে কম্পিউটার যখন একটা অ্যাড বা সাব বা মুভ বলে যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, যখনই এক্সিকিউট হবে, তো প্রোগ্রাম কাউন্টার থেকে আমি পেয়ে যাবো যে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে চলেছে। সঙ্গে সঙ্গে সেই ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে স্টোর হবে এক্সিকিউশনের জন্য, ওকে। তো ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে অ্যাড্রেস স্টোর থাকে। তারপর আমি বলেছিলাম যে আরো কিছু রেজিস্টার রয়েছে, এমএআর, এমবিআর। তো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করে না, অ্যাড্রেসকে হোল্ড করে রাখে, আর মেমোরি বাফার রেজিস্টার হচ্ছে ডেটাকে হোল্ড করে রাখে। তো যখনই আমি বলছিলাম যে অ্যাড্রেস বাস অ্যাড্রেস ট্রান্সফার করে, তো যখন একটা জায়গা থেকে একটা জায়গায় অ্যাড্রেস ট্রান্সফার হবে, তখন সেই যে ডেটাটা কোথায় স্টোর হবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। আর যখন ডেটা ট্রান্সফার হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, তখন কি হবে না, মেমোরি বাফার রেজিস্টার ইউজ হবে। তার মানে যে আমাদের যে স্ট্রাকচার আমরা দেখেছি, যে কিছুক্ষণ আগে আমি পড়লাম যে বাস আর্কিটেকচার, তাহলে এই জায়গাতে কি রেজিস্টার থাকবে, এই জায়গাতে এমএআর না এমবিআর, কে বলবে? এটা অ্যাড্রেস বাস, তাহলে এই জায়গাতে আমার কি রেজিস্টার থাকবে? হ্যাঁ, এমএআর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আর এই যে ডেটা ট্রান্সফার করার জন্য এই জায়গাতে কি থাকবে, এই জায়গাটা মেমোরি এমবিআর, মেমোরি বাফার রেজিস্টার, ওকে। এটা হচ্ছে ডেটা মেমোরি বাফার রেজিস্টার, আর এই জায়গাতে থাকবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ওকে। তো যেখান থেকে অ্যাড্রেস যাবে সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে, আর মেমোরি বাফার রেজিস্টার হচ্ছে মেমোরিতে ডেটা স্টোর করে রাখার জন্য, ওকে। তো এই গেল হচ্ছে তোমার রেজিস্টার সেট। তাহলে আমরা সিপিউর যে পড়েছিলাম, সিপিউতে যে 3টে ভাগ রয়েছে, এই রেজিস্টার সেট সম্পর্কে বোঝা গেল যে এর মধ্যে কত ধরনের রেজিস্টার রয়েছে সেইগুলো বুঝলাম, কত বিটের রেজিস্টার এবং কার কি কাজ সেটা বুঝলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপরে আমরা পড়বো কন্ট্রোল ইউনিট, ওকে। তো অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট, এটা কি রয়েছে না, এই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর এই হচ্ছে তার কন্ট্রোল ইউনিট, ওকে। ওকে, কন্ট্রোল ইউনিট, এখানে কন্ট্রোল ইউনিট সম্পর্কে বেশি বলা নেই, এটা অ্যারিথমেটিক লজিক ইউনিটেরই চলছে, এই হচ্ছে কন্ট্রোল ইউনিট এখানে চলবে, ওকে। তো আমরা সিপিইউর ভেতরে যেসব পার্টগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা এখানে পড়ছি। তো আমি এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা আমি পরের দিন বলবো, কারণ এটা একটা বড় ভাইটাল জিনিস, এবং কন্ট্রোল ইউনিট সম্পর্কেও আমি পরের দিন থেকে এটা পরের দিন আমি এটা শুরু করব। বলো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত। আমি
নোটটা আবার দেখাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে বলো। যে কম্পিউটার অর্গানাইজেশন আমরা যেটা বলছিলাম, যে প্রতিটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেটা কিভাবে কাজ করে সেইগুলো এবং কিভাবে তারা কম্পিউটারের মধ্যে কানেক্টেড থাকবে যাতে একটা কম্পিউটার ফর্ম করে, সেটাকে আমরা কম্পিউটার অর্গানাইজেশন বলছি। আমি একটা এক্সাম্পল দিই এখানে। ধর একটা বাড়ি তৈরি করব, তো একটা বাড়িতে দরজা থাকে, জানলা থাকে। জানলাটা আমি কাঠের তৈরি করব, না স্লাইডিং তৈরি করব, না তোমার শুধু গ্রিল লাগিয়ে দেবো ফাঁকা থাকবে, তো সেইটা সবই ইউজ হয়ে থাকে ঘরে। ওকে, তো তোমার যেমন পারপোজ সেইভাবে ইউজ করবে। তুমি যদি কাঠের জানলা ইউজ করো, তাহলে সামনের দিকে পেছনের দিকে একটা জায়গা রাখতে হবে যেটা খোলা পড়ার জন্য। স্লাইডিং করতে গেলে ওরকম কোনো জায়গা দরকার নেই। ওকে, তো বিভিন্ন বাড়ি তৈরি করার যে এলিমেন্ট রয়েছে, যে দরজা, গেট, সবাই কিন্তু বিভিন্নভাবে অপারেট করে। তুমি কোনটা তোমার বাড়ির জন্য ইউজ করবে সেটা তোমার ব্যাপার। তো সেইগুলোকে আমরা বলছি যে কম্পোনেন্ট যেগুলো ইউজ হয়ে থাকে কিভাবে কাজ করে সেইগুলো, আর কিভাবে তারা থাকবে। তো স্লাইডিং করতে গেলে যেমন তোমার দেয়ালটা সেরকম ধরনের করতে হবে, কাঠের জানলা করতে গেলে তোমাকে কাঠের ফ্রেম লাগাতে হবে। তো তার তবেই কিন্তু আমি জানলা কপাট লাগাতে পারবো। সেই ব্যাপারটাকে আমরা বলছি বাড়ির যে অর্গানাইজেশন। আর যখন স্ট্রাকচার বলছি, যে কোন কোন জায়গাতে জানলা হবে আর কোন জায়গাতে দরজা হবে, সেটাকে আমরা কম্পিউটারের স্ট্রাকচার বলছি, মানে বাড়ির স্ট্রাকচার বলছি, সেটাকে আমরা আর্কিটেকচার বলছি। তো কম্পিউটার অর্গানাইজেশন বলতে প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কিভাবে তারা কানেক্টেড থাকবে, সেইটাকে পুরোটাকে বোঝাচ্ছে একটা কম্পিউটার সিস্টেম পারফর্ম করার জন্য। আর কম্পিউটার আর্কিটেকচার বলতে গেলে যেটা বোঝাচ্ছে স্ট্রাকচার, যেভাবে স্ট্রাকচার করবে সেইভাবেই কিন্তু বাড়িতে ঘর ধরে লাইট ফাইট আসবে বা হাওয়া বাতাস আসবে, সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ওকে, তো সেখানে যখনই আমি স্ট্রাকচার করব, সেখানে কিন্তু আমাকে সবকিছু বলতে হবে, যে কত ফুটের জানলা হতে হবে, কত ফুটের দরজা হতে হবে, ছাদটা কতটা উঁচুতে হতে হবে, সমস্ত কিছু স্ট্রাকচারের মধ্যে যেমন থাকবে। কারণ সেই জন্য এখানে বলছে ইট ইনক্লুডস দ্য ইনফরমেশন ফরম্যাট ইনস্ট্রাকশন সেট, সবকিছু কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের পার্ট। তারপর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বাস বলতে গেলে কি বোঝায়। ওকে, যে সেটা প্যারালাল ওয়্যার যেগুলো কম্পোনেন্ট গুলোকে কানেক্ট করছে। 3 ধরনের যে বাস রয়েছে সেটা দেখালাম, এবং কম্পোনেন্ট গুলো কিভাবে কানেক্টেড রয়েছে বাসের সাহায্যে, কোনটা বাই ডিরেকশনাল কোনটা ইউনি ডিরেকশনাল সেটাও বুঝতে পারলে, এবং কে কোন বাস কি কি কাজ করে সেটাও আমরা এখানে দেখলাম। তারপরে সিপিউর যেটা বললাম, যে সিপিউর যে 3টে কম্পোনেন্ট তারা কিভাবে কাজ করে সেটা বললাম, প্রতিটা ইউনিট সম্পর্কে বললাম। তারপরে রেজিস্টার সেট, সেই রেজিস্টার সেট সম্পর্কে বললাম। এখানে বিভিন্ন যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম, যত ধরনের রেজিস্টার রয়েছে। ওকে, তো সিলেবাসের মধ্যে তোমাদের